আচার বানানোর রেসিপিটা শেয়ার করার জন্য। তো আচারটি তৈরি করার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো তোমাদেরকে আগে বলি। তো এখানে আমি বেশ কয়েকটা বড় বড় রসুনের কোয়া ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া, এখানে কিন্তু জল থাকলে হবে না। তারপর এখানে আমি নিয়েছি বেশ অনেকগুলো শুকনো মরিচ এবং লাল লাল কাঁচামরিচ, সাথে কয়েকটা আমি সবুজ কাঁচামরিচও নিয়েছি। আসলে আচারের মধ্যে ঝালের পরিমাণটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আচারটা খেতেও খুব ভালো লাগে। আর এখানে আমি একটু ব্যবহার করব সামান্য আদা বাটা, বেশি ব্যবহার করব না। আর ব্যবহার করব ফোড়নের জন্য 5 ফোড়ন। তো এখানে 5 ফোড়নটা আমি নিজে তৈরি করে নিয়েছি। এখানে আছে হচ্ছে সরিষা, মেথি, মৌরি, জিরা, কালো জিরা, তো সব কিছু, আর সাদা জিরা, তো সব কিছু একসাথে আমি মিক্স করে ধুয়ে নিয়েছি। যেহেতু এটা বাজারের খোলা মশলা, তো এর ভিতর অনেক ময়লা থাকে, তো আগে থেকে আমি ছাঁকনিতে করে ধুয়ে রেখেছি যাতে করে এক্সট্রা জলটুকু ঝরে যায়। আর রসুনের আচার তৈরি করার জন্য বা যে কোনো আচার তৈরি করার জন্য সবচাইতে বেশি যে উপকারী প্রয়োজনীয় জিনিসটা সেটা হচ্ছে সরিষার তেল। তো আমি এখানে আমার নিজেদের লোকের ভাঙানো সরিষার তেলটাই ব্যবহার করব। এখানে 1 লিটার পরিমাণে আছে। দেখো আমি প্রায় অর্ধেকটুকু কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো এটাকে খুব ভালোভাবে আমি গরম করে নেব। আর আচারটা যখন হয়ে আসবে তখন আমি এখানে ব্যবহার করব তেঁতুলের কাঠ। তো তার জন্য আমি তেঁতুলটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি। আর ব্যবহার করব হচ্ছে চিনি। তো কিভাবে কি করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখো কড়াইতে দেওয়া আচারের জন্য তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন দিয়ে দেব ধুয়ে রাখা ফোড়নের জন্য যে মশলাটা আমি রেখেছিলাম সেটা। দেখো মশলাটা কিন্তু খুব বেশি পোড়ানো যাবে না, তাহলে কিন্তু আচারের স্বাদটা বেশি আর ভালো থাকবে না, আচার খেতেও ভালো লাগবে না যদি মশলাটা পুড়ে যায়। তো আমি দিয়ে দেবো সাথে সাথে হচ্ছে রসুনগুলো। বন্ধুরা আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে বোঝাতে পারছি না যে আসলে কি সুন্দর একটা স্মেল আসছে। তোমরা যখন বাসায় তো ট্রাই করে দেখবে অবশ্যই তোমরাও বুঝতে পারবে যে কি সুন্দর একটা স্মেল আসছে। তো এই পর্যায়ে আমি হচ্ছে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রাখবো, যে আস্তে আস্তে যেন আমার আচারটা প্রিপেয়ার করতে পারি আমি। তো একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে, একটু সময় রাখার পরে আমি এখানে দিয়ে দেব যে আগের থেকে ধুয়ে রেখেছিলাম যে মরিচগুলো সেগুলো। তো এখন আস্তে আস্তে আমি সব উপকরণগুলো একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। দেখো আস্তে আস্তে ফেনাটাও কিন্তু কমে আসছে। রসুনের আচার তৈরি করার সময় বা যে কোনো আচার তৈরি করার সময় যখন সরষের তেল ব্যবহার করা হয়, দেখো বন্ধুরা আমি মাঝে হচ্ছে আচারের তেলটা অফ করে রেখেছিলাম, কারণ আমার কিছু মশলা আমি ভেবেছিলাম যে অ্যাড করবো না, কিন্তু তারপরও ভাবলাম যে একটু যাতে গ্রেভি টাইপের হয় তার জন্য কিছু মশলা অ্যাড তো করতেই হয়। তো তার জন্য এখানে আমি দুটো বড় বড় রসুন খোসা ছাড়িয়ে বেটে নিয়েছি, আর সাথে নিয়েছি হচ্ছে কিছুটা সর্ষে। তো সর্ষেটা তোমরা সাদা বা কালো যে কোনো একটা ব্যবহার করতে পারো। আর সর্ষে বাটার সময় অবশ্যই তোমরা লবণ আর একটু হলুদ ব্যবহার করবে, তাতে করে সর্ষে বাটাটা বাটতে খুবই সুবিধা হয়। আর এখানে দেখো যে তেঁতুলটা আমি আগে দেখিয়েছিলাম সেটাকে ভালোভাবে চটকে আমি কাঠ বানিয়ে নিয়েছি, এটাও ব্যবহার করব। আর এখানে ব্যবহার করব হলুদ আর হচ্ছে লবণ, এটা হচ্ছে সাদা লবণ যেটা আমরা খেয়ে থাকি। আর এখানে ব্যবহার করব হচ্ছে বিট লবণ। তো এর মাঝে আমি সামান্য আরও কিছুটা তেল দিয়েছি এর মধ্যে, আচারের মধ্যে। আর সব কিছু যখন হয়ে যাবে
তখন আমি এখানে অ্যাড করব চিনি। যেহেতু তেঁতুল দিচ্ছি, তো তেঁতুলের স্বাদটা যাতে ভালোভাবে বজায় থাকে, টক মিষ্টি টাইপের হয়, তার জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করব। তো যেহেতু আমি এক্সট্রাভাবে একটু তেল অ্যাড করেছিলাম, তো তেলটা গরম হতে একটু সময় নিচ্ছে, আর অনেকক্ষণ ধরে এটা বন্ধ ছিল। তো দেখো ইতিমধ্যে কিন্তু আমার রসুনটা অনেক সেদ্ধ হয়ে গেছে। দেখো এইভাবে দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। আর রসুন কিন্তু খুব একটা বেশি জাল দেওয়া লাগে না, রসুন খুবই নরম হয়। তো যেহেতু দেখো হালকা হালকা গরম হয়ে গেছে, তো এর মধ্যেই আমি এখন দিয়ে দেব এই বেটে রাখা মশলাটা। তো দিয়ে দিলাম, ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো যেহেতু মশলাটা অ্যাড করলাম, খানিকটা সময় এভাবে থাকবে। তারপরে আমি ব্যবহার করব হচ্ছে এই তেঁতুলের কাঠটা। এই মশলার মধ্যে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, যেটা আগে দেখিয়েছিলাম তোমাদের, যে সামান্য একটু আদা বাটাও আমি এখানে ব্যবহার করেছি, সেটাও কিন্তু এই মশলার মধ্যেই ছিল। তো দেখো মশলাটা দেওয়ার পরে তেলটা কিন্তু আবার ফেনা হয়ে যাচ্ছে, তার মানে মশলাটা তেলের সাথে ভাজা হচ্ছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি লবণ আর হলুদটাও দিয়ে দিচ্ছি। 2 রকমের লবণ দেব। তারপর এটা বিট লবণ 1 চামচ দিয়ে দিলাম, আর 1 চামচ দিলাম, 2.5 চামচ দিলাম। আর এখানে হচ্ছে সাদা লবণটা, খাওয়ার যে লবণটা, সেটা দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি করে। তো আর আমি লবণ এখানে ব্যবহার করব না। আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, এটা কালারের জন্য। তো এবার সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার বরাবরের জন্যই লো করা আছে। এটাকে আমি একটু লো ফ্লেমে করে নিয়ে হচ্ছে সমস্ত আচারটা তৈরি করব। বেশি জোরে দিলে কিন্তু আসলে সব জিনিসই পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, তো সেটা আমি করব না, একটু নাড়াচাড়া করি। তো বন্ধুরা দেখো আচারের অবস্থা হচ্ছে এই যে আমার একদম পুরো কড়াই ভর্তি হয়ে গেছে ফেনাতে। তো সমস্যা নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে দেখো রসুনগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আর মশলাগুলোও দেখো। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে এখন সেই তেঁতুলের কাঠটা। তো তেঁতুলের কাঠের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য লাল মরিচের গুঁড়া। এটা একদমই অপশনাল, আমি একটু ঝাল বেশি হওয়ার জন্য দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দরকার নেই। যে যেমন পরিমাণে ঝাল খেতে পছন্দ করো সেভাবেই তোমরা ব্যবহার করবে। তো এখন এই যে এটা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব হচ্ছে, যেহেতু তেঁতুল দেওয়া হয়ে গেল, তো আমি এখন এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এ পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। দেখো তেঁতুল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফেনাটা একদমই কমে আসলো, যেহেতু তেঁতুলের মধ্যে জল অ্যাড করা ছিল। দেখো একদমই কমে গিয়ে সব কিছু কিন্তু দৃশ্যমান হয়ে গেল। দেখো ঠিক যেমনটা গ্রেভি চেয়েছিলাম তেমনটাই কিন্তু গ্রেভি হচ্ছে। দেখো এই সব কিছুই কিন্তু মশলা। তো এখন আমি এখানে দিয়ে দেব মুঠ ভর্তি করে চিনি। 1 মুঠ দিয়ে দিলাম। তো আর 1 মুঠ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু দেবো। এই যে এর থেকে বেশি আর আমি দেব না, কারণ আচারে সব কিছুই একটা সমতা বজায় রেখেই আমাদের দেওয়া উচিত, যাতে করে আচারের স্বাদটা কিন্তু ভালো আসে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, আচারের কালারটা কিন্তু একদম দুর্দান্ত হয়েছে। এটা আসলে তোমাদের বোঝাতে পারবো না যে কত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে।
আমার এই প্রসেসগুলো ফলো করে যদি তোমরা বাসায় করো তাহলে তোমরাও কিন্তু বুঝতে পারবে যে আচারের ঘ্রাণটা কি সুন্দর হচ্ছে, আর খেতেও কিন্তু খুব দারুণ হবে। তোমরা অবশ্যই কিন্তু আমার দেখানো এই রেসিপিটা ফলো করবে বাসায়, যেহেতু শীতকাল। এখন আমরা সবাই একটু ভাতের সাথে ভর্তা খেতে পছন্দ করি। খুদের ভাত হোক বা ফেনা ভাত হোক, সকালে সকালে ধুমোটা ভাতের সাথে কিন্তু এই আচারটা খেতে খুবই ভালো লাগে। তো মায়ের আবদারটা পূরণ করলাম। এটা আমি নিয়ে যাব আমার বাবার বাড়িতে আমার মায়ের জন্য। তো তোমরা অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবে, এবং ট্রাই করার পর অবশ্যই কিন্তু আমাকে জানাবে যে কেমন হলো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে, কমেন্ট অবশ্যই করবে, কমেন্টে তোমাদের মতামত আমাকে জানাবে। আমাকে তোমরা সবাই একটু সাপোর্ট করবে, তোমাদের সবার ভালোবাসা আমার একান্তই কাম্য। তো এইভাবে জাল করতে করতে আর 2-3 মিনিট আমি এইভাবে রাখবো। রাখার পরে কিন্তু আমি এটাকে সারা রাতের জন্য ঢাকা দিয়ে রাখবো, কারণ গরম অবস্থাতে কোনো আচারই আসলে জারে ভর্তি করা যায় না, বা এটা উচিতও না। এটাকে আমি একটা কাচের জারে রাখবো, কিন্তু সেটা সকালে। তো সকালে কেমন হয় লুকটা সেটাও তোমাদেরকে আমি ভিডিওর মধ্যে একটা ক্লিপে অ্যাড করে দিব। তো যেহেতু আমি আচারটা রাতে বানাচ্ছি, তো এখন রাত অলমোস্ট 1:45 বাজে। তো এখন আমি এটাকে এইভাবে চুলার পর রেখে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে চলে যাব। তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো। আজ এই পর্যন্ত।